স্যার, একটু আমরা জানতে চাচ্ছি যে ভূমিকম্পটা হলো এটা কতটা ভয়াবহ। এটার প্রভাবটা তো এর মধ্যে আমরা হয়তো মৃত্যুর সংখ্যা কিংবা আহতের সংখ্যা জানি, কিন্তু ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ এবং এটা যদি কতটা বাড়লে রিট্রেস করলে এটা হয়তো ধ্বংসযোগ্যটা আরো বেশি হতে পারতো, আপনাদের বিশ্লেষণটা একটু শুনতে চাই। জি জি, ধন্যবাদ সবাই। আম, দেখুন, যে ভূমিকম্পটা হয়েছে সেটার মাত্রা ছিল হচ্ছে রিক্টার স্কেলে 5.7। রিক্টার স্কেলটা হচ্ছে আসলে লগারিথমিক স্কেল। এর মানে হচ্ছে যে 5 এবং 6-এর মধ্যে ব্যবধান এক না, 5 এবং 6-এর মধ্যে ব্যবধান হচ্ছে 10 গুণ বেশি, 6 এবং 7-এর মধ্যে আরো 10 গুণ বেশি। তাহলে 5 মাত্রার যে ভূমিকম্প আর 7 মাত্রার ভূমিকম্প, ওই দুটার মধ্যে ব্যবধান দুই না, দুটার মধ্যে ব্যবধান হচ্ছে, শক্তির ব্যবধান হচ্ছে 100 গুণ। হ্যাঁ, এইভাবে যদি বোঝা যায় তাহলে 5.7 অথবা 5.7 মাত্রার যে ভূমিকম্প হলো বাংলাদেশে, সেইটা খুব বড় মাপের ভূমিকম্প আসলে না। সেটা ভূমিকম্পটা আহ, মাঝারি ধরনের, বড় তো অবশ্যই না, একেবারেই না। 5.7, তাতেই যে আহ, আহ, ধরনের অভিঘাত আমরা দেখলাম এবং শুনলাম সারা বাংলাদেশে, সেটা অনুভূত হয়েছে। বিশেষ করে যেখানে ভূমিকম্পটার উৎপত্তি হয়েছে, ভূমিকম্পগুলো সবসময় উৎপত্তি হচ্ছে মাটির নিচে, মাটির উপরে না। সেটা সাধারণত মাটির 10 কিলোমিটার থেকে আপনার 60-70 কিলোমিটার নিচেও হতে পারে। হ্যাঁ, ডিপেন্ডিং অন কোন জায়গায় আপনি আছেন। তা ঢাকার অদূরে নরসিংদীর কাছে মাধবদীতে যেই ভূমিকম্পটা হলো, সেটা ভূমির থেকে, মানে ভূমিপৃষ্ঠ থেকে 10 কিলোমিটারের মতো নিচে বলে ধারণা করা হচ্ছে, এবং 5.7 মাত্রার ছিল। তো সেটাতেই বেশ কিছু জীবন নাশ হয়েছে, এবং বিল্ডিং কিছু কিছু আপনার দেখেছেন যে হেলে পড়েছে। তারপর সারা বাংলাদেশে অনুভূত হয়েছে, এমনকি কলকাতা পর্যন্ত জিনিসটা অনুভূত হয়েছে। আমরা আহ, বাংলাদেশ আনফরচুনেটলি যেই জায়গায় অবস্থিত, বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল বলতে হচ্ছে সিলেট থেকে শুরু করে আপনি যদি কিশোরগঞ্জ হয়ে, নেত্রকোনা হয়ে, ঢাকা নরসিংদী হয়ে, তারপরে কুমিল্লার দিক হয়ে যদি নোয়াখালী, চট্টগ্রামে চলে যান, এরকম একটা একটা আর্চের মতো, একটা ধনুর মতো যদি রেখা হয়, ঠিক পূর্ব পশ্চিম সরাসরি না, বাংলাদেশের পূর্ব, উত্তর, উত্তর পূর্ব কোণ থেকে শুরু করে ঢাকার দিকে এসে তারপর আবার দক্ষিণ পূর্ব কোণের দিকে চলে গেল। মানে একটা হচ্ছে ধনুকের মতো বেঁকে গেছে আর কি জিনিসটা। এই পুরো অঞ্চলটাই হচ্ছে ভূমিকম্প সবচেয়ে বেশি প্রবণ। তার মধ্যে ওই যে ঢাকা পড়ে, তা ঢাকার আশেপাশে, ঢাকাতে যে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে, কারণ ঢাকাতে বড় একটা হচ্ছে চ্যুতি রয়েছে। চ্যুতি মানে ইংলিশে ফল্ট বলে। ফল্ট মানে হচ্ছে আমাদের যে আমাদের পৃথিবীর যে পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠটাকে, এটাকে আসলে এই ত্বক বলে আর কি, ভূমি ত্বক। হ্যাঁ, আপনারা যদি একটা অরেঞ্জের মতো মনে করেন, অরেঞ্জের যেমন একটা চামড়া আছে, চামড়ার নিচে একটা সফট মাংসালো অংশ আছে, তারপরে ভিতরে আছে হচ্ছে বীজ, তাই না? 3টা লেয়ারে বিন্যস্ত হচ্ছে একটা অরেঞ্জ। আমি বোঝানোর স্বার্থে বললাম, পৃথিবীটাও একইভাবে উপরে হচ্ছে চামড়ার মতো একটা ইয়ে আছে, লেয়ার। সেই লেয়ারটা আসলে অনেক ভাগে খণ্ডিত, খণ্ডিত। প্রত্যেকটা অংশকে এক একটা প্লেট বলে। এটা দেখতে আমরা যে ভাত খাই প্লেটের মতো, কিন্তু এটা উল্টানো আর কি। তো এরকম বাংলাদেশ হচ্ছে বার্মা এবং ভারত দুটো প্লেটের, মানে মাঝামাঝি বরাবর দুটো প্লেটের বর্ডারে পড়েছে হচ্ছে বাংলাদেশ। তো প্লেটগুলো, যেটা আমি বললাম যে প্লেটগুলো কখনো স্থায়ী না, সবসময় ওরা মুভ করছে একটার সাথে আরেকটা। তা ভারতীয় যে প্লেট, ভারতীয় নামটা ভারতীয়, কিন্তু এর অংশ কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অংশ অংশ কিন্তু ভারতীয় প্লেটের মধ্যেই। যেটা বললাম, সিলেট থেকে পশ্চিম দিকে একেবারে আমাদের একেবারে কুষ্টিয়া টুষ্টিয়া পর্যন্ত ভারত প্লেটের অংশ। আবার সিলেট থেকে নোয়াখালী, চিটাগাং সহ পূর্বাংশ যে বাংলাদেশের, এটা হচ্ছে বার্মিজ প্লেটের উপরে। হ্যাঁ, তে নামে মনে হচ্ছে যে আমরা বার্মার অংশ, আসলে না। নামে মনে হচ্ছে ভারতের অংশ, আসলে না। প্লেটগুলোর নাম হচ্ছে এরকম। তাতে করে দুটার যে মানে সীমারেখা, তার মধ্যে ঢাকা অঞ্চল পড়েছে। তা ঢাকা, চিটাগাং যেটা বললাম, নোয়াখালী, সিলেট, কিশোরগঞ্জ। তো এখন এখন জিওলজিস্টরা অনেক আগে এগুলি প্রচুর স্টাডি করেছে। স্টাডি করে যেটা বলেছে, ঢাকা যেহেতু একটা মেট্রোপলিটন সিটি, এইখানে
সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প 8 থেকে 9 মাত্রার হওয়ার মতো সম্ভাবনাও এই অঞ্চলে রয়েছে। একটু আগে আমি যেটা বললাম, 5.7 মাত্রার ভূমিকম্প যদি এমন হয়, 8 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে কখনো হয়, তাহলে একটা অ্যাসেসমেন্টে দেখা যায় ঢাকা শহরের যে বিল্ডিংগুলো, সেগুলি তো আসলে ভূমিকম্প নিরোধ অবস্থায় বানানো হয়নি ম্যাক্সিমামগুলো। 72,000 বিল্ডিং একসাথে ধসে পড়বে যদি 8 মাত্রার ভূমিকম্প কখনো বাংলাদেশে হয়, যার পটেনশিয়াল কিন্তু রয়েছে। এটা মাত্র একটা আপনাকে জানান দিয়ে গেল 5.7 মাত্রা ভূমিকম্পে, যে আসলেই যে জিওলজিস্টরা যে অ্যাসেসমেন্টটা করেছে এটা কারেক্ট, এবং এটা ভবিষ্যতে আরো বড় মাত্রার হতে পারে। আমি বলবো যে ভালো দিক এটা হচ্ছে ভূমিকম্পর যে শক্তিটা শক্তিটা যে সঞ্চিত হয় চ্যুতিতে, এই যে ফল্ট লাইনের উপরে, এটা দুটো প্লেট যেহেতু একটা একটার সাথে ধাক্কা খায়, ওই জায়গাটাতে শক্তিটা সঞ্চিত হতে থাকে, এরকম লক হয়ে থাকে দুটো, তো হঠাৎ করে এরকম একটু পিছলে একটু সরে যায়, একটা থেকে একটা সরে গেলে এনার্জিটা রিলিজ হয়, এটাই হচ্ছে ভূমিকম্প। তো আস্তে আস্তে যদি ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে শক্তিটা ডিফিউজ হয়, শক্তিটা বের হয়ে আসে, তাহলে পরবর্তীতে যে ভূমিকম্প কখনো হবে সেটার মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ার সম্ভাবনা বেশি। আর অনেক দিন ধরে যদি কোনো ধরনের ভূমিকম্পই না হয়, তাহলে একসাথে যদি হয়, তাহলে মাত্রাটা একসাথে বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দ্বিতীয় এবং শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, সেটি হলো যে এই ধরনের পরিস্থিতি যেটি আপনি বলছিলেন যে 8 মাত্রার হতে পারে, এই ধরনের জিওলজিস্টরা বলছেন, তো যদি হতে পারে জিওলজিস্টরা বলেন, সেক্ষেত্রে তো আমাদের উচিত একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা, সেটা আমাদের অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে আমাদের যে আহ পরিকল্পনাগুলো, ভূমি পরিকল্পনা, সেখানেও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যদি মোটা দাগে আপনাকে মেজর দুই একটা সুপারিশ করতে বলা হয়, যে আপনি কোন বিষয়টাকে সুপারিশ করবেন যে বাংলাদেশের এই নীতিগুলো ফলো করা উচিত, যাতে বড় মাত্রার যদি ভূমিকম্প হয় ক্ষতিটা যাতে কমিয়ে আনা সম্ভব হয়? জি, আহ, এর জন্য মোটা দাগে বলতে গেলে, প্রথমত নতুন যত বিল্ডিং হবে সেইগুলো অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে, যে ইমারত বিধিমালা মেনে যাতে প্রস্তুত করা হয়। কারণ বাংলাদেশে জিনিসগুলো, আইনগুলো কাগজে আছে, সেগুলি যখন বাস্তবায়ন করা হয় অনেকগুলোই নিয়মই মানা হয় না। তাহলে আমাদের জাতীয় স্বার্থে যাতে সরকার খুবই শক্ত হাতে নতুন নতুন বিল্ডিংগুলি অন্তত পক্ষে নতুন বিধিমালা অনুযায়ী হয়, এটা হচ্ছে একটা দিক। আর পুরনো যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ের, বিশেষ করে বড় বড় জনপদে, ঢাকা শহরে ফর এক্সাম্পল, কারণ ঢাকা শহরে এই জন্য বলছি সব জায়গাতেই জীবনের একই মূল্য, কিন্তু ঢাকা শহরে যদি একটা ডিজাস্টার হয়, একটা ভূমিকম্প হয়, এখানের ঘনবসতি হওয়ার কারণে, এখানের ইমারত হওয়ার কারণে একসাথে 72,000 বিল্ডিং যদি ধসে পড়ে, তাহলে লক্ষ 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 লোক একসাথে শুধু মারাই পড়বে না, বাকি লোকেরা খুবই মানে একটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে যাবে, তাদেরকে উদ্ধার করাই কঠিন হবে। এই জন্য নতুন বিল্ডিংগুলি নতুন বিধিমালা অনুযায়ী হওয়া উচিত। পুরনো বিল্ডিংগুলি যদি সম্ভব হয় প্রত্যেকটাকেই ইঞ্জিনিয়ারদের মাধ্যমে অ্যাসেস করানো দরকার, যে বিল্ডিংগুলোর কন্ডিশন কি, সেগুলি কত মাত্রার ভূমিকম্পর ঝুঁকি সহ্য করার মতো আছে। যদি ধারণা করা হয় যে এগুলি ভূমিকম্প সহ্য করার মতো অবস্থানে নেই, তাহলে এগুলিকে রেট্রোফিট করা যায়। রেট্রোফিট বলতে আর কি, এগুলিকে নানানভাবে বিম টিম বসিয়ে এগুলিকে একটু শক্তপোক্ত করা যায়, এরকম বিধি আছে। এটা লস অ্যাঞ্জেলেস অনেকগুলো বিল্ডিং করে। আবার তৃতীয় ধাপেও বলা যায় যে এগুলোকে আসলে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না, এগুলিকে মেরামত করে শক্তপোক্ত করার কোনো অবস্থায় নেই, তাহলে জাতীয় স্বার্থে উচিত হবে সেগুলিকে ভেঙে নিয়ে নতুন করে বিল্ডিংগুলি করা। তাহলে 3 ধাপে জিনিসটা করা দরকার। নতুন বিল্ডিং অবশ্যই বিধিমালা অনুযায়ী, দ্বিতীয় ধাপের বিল্ডিংগুলো অ্যাসেস করে নিয়ে হচ্ছে এগুলিকে রেট্রোফিট করা, যাতে ওরা ঝুঁকিপূর্ণ অবস্থাটাকে ওরা সহনশীল হয়। আর তৃতীয় ধাপ হচ্ছে যেগুলি আসলেই সহনশীল না, সেগুলি হচ্ছে একটা মরণ ফাঁদ, সেগুলিকে মানুষ তার জীবনের স্বার্থেই এটাকে ভেঙে ফেলে নতুন করে করা প্রয়োজন। আর 4 নম্বর যে ধাপটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের প্রস্তুতি। মানে যেহেতু এই মুহূর্তে এতগুলো বিল্ডিং আমাদের রেট্রোফিটও করা সম্ভব না, নতুন বিল্ডিং বানানো সম্ভব না, নতুন বিল্ডিং ভেঙে ফেলা সম্ভব না, তাহলে যেটা দরকার এটা হচ্ছে আমাদেরকে অনেকগুলো মহড়া দেওয়া দরকার, স্কুলে, কলেজে, কমিউনিটিতে, মানুষের মধ্যে, যে ভূমিকম্প যদি হয় অথবা এর যদি লক্ষণ দেখা দেয়, তাহলে কিভাবে তার জীবনকে তারা বাঁচাতে
পারে। প্রথমত আমি একটা কথা খুব সংক্ষেপে বলি, ভূমিকম্প তো একটা হচ্ছে ভূমিকম্পন। আপনি মনে করেন ৮ মাত্রার ভূমিকম্প যদি হয় আর আপনি যদি একটা খোলা মাঠে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি কখনোই মারা যাবেন না। এটা হচ্ছে আপনি একটা নৌকা যদি আপনার কোনো ঝড়ে পড়ে যায় সমুদ্রে, তাহলে যেমন দুলে উঠবে, হ্যাঁ, এরকমভাবে আপনি ফিল করবেন মাঠে দাঁড়িয়ে থাকলে। এখন একটা ঝাঁকুনি কিংবা ঝুলনি থেকে আপনার মাথা ঘোরাতে পারে। আপনি কোনো অবস্থাতে আহত হবেন না, মারাও যাবেন না। এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে বোঝার ব্যাপার। এর মানে হচ্ছে ভূমিকম্প যদি হয়, ছোট হোক বড় হোক, প্রথম কাজ হচ্ছে সবাইকে যদি সম্ভব হয় উঁচুতলা বিল্ডিংগুলো থেকে তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে গিয়ে একটা ওপেন জায়গায় দাঁড়ানো। বাংলাদেশে ওপেন জায়গা পাওয়া খুব কঠিন, কিন্তু ওপেন জায়গায় দাঁড়ানোটাই হচ্ছে আপনার প্রথম কাজ। যদি তাও না পারেন, তাহলে বিল্ডিং এর মধ্যেই যে বিল্ডিং এর যেখানে বিম আছে অথবা কর্নার আছে বিল্ডিংগুলির, কোনাগুলিতে একটু শক্ত হয় রিলেটিভলি, কোনাগুলি থেকে আশ্রয় নেওয়া, অথবা একটা বড় বিম যত পিলার তার পাশে আশ্রয় নেওয়া। কোনো অবস্থাতেই সিঁড়িতে না যাওয়া, কারণ সিঁড়িগুলি হচ্ছে সবচেয়ে ভঙ্গুর যে স্থাপনা একটা বিল্ডিং এ, সেগুলি সিঁড়িগুলি ধুরমুর করে ভেঙে পড়ে। এবং ভূমিকম্প হলে পরে কখনোই আপনি লিফটে উঠবেন না, মানে এলিভেটরে, এবং হচ্ছে ইলেকট্রিসিটি বা ঘরের যে চুলি এগুলি জ্বালাবেন না, এবং কোনো জিনিস নিয়ে আপনি বের হওয়ার জন্য সময় ক্ষেপণ করবেন না। যত সম্ভব সাথে সাথে জীবন বাঁচানোর জন্য আপনি বাইরে চলে যাবেন, যতটা সম্ভব বড় বিল্ডিং থেকে একটু দূরে থাকবেন, যে বিল্ডিংটা যদি পড়ে যায় এটা যাতে গায়ের ওপর এসে না পড়ে। সম্ভব হলে খোলা মাঠে, আর সম্ভব না হলে আর কি যেটা বললাম মানে ঘরের ভিতরেই। এটা হচ্ছে মহড়া হচ্ছে আমাদের চতুর্থ ধাপ এবং সবচেয়ে জরুরি ধাপ এই মুহূর্তে, যেহেতু বিল্ডিং রাতারাতি ১ বছর ২ বছরের মধ্যে এগুলিকে সংশোধন করা যাবে না। তাহলে মানুষকে জনসচেতনতা বাড়িয়ে ঘন ঘন মহড়া দেওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ স্যার। আপনার সাবজেক্ট বলেই খুব দ্রুত আমরা আপনাকে নক দিচ্ছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ এবং এইট স্কেলের যে আশঙ্কাটা সেটাও স্যার বললেন। আমরা স্যার এটা নিয়ে রাতে ৯টা একটা নিউজ করবো আর কি আপনার বক্তব্য দিয়ে। ধন্যবাদ। আর আমি যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেসব পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা আশা করি যে আপনারা ধৈর্যচ্যুত হবেন না, সাহস রাখবেন। এটা অবশ্যই আমরা ওভারকাম করবো, আস্তে আস্তে করা যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।